মা কালীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি হোন্দা সমাজ কল্যাণ ও সৎকার সমিতির প্রযোজনায় হোন্দা থানা গ্রামরক্ষী বাহিনীর পরিচালনায় আজকের যাত্রাপালা সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। না আমি যাব না বলছি তো আমি তোমাদের থেকে কোথাও যাব না আর ওই যাব না। কথা শুনো খোকা বাবু, এমন করো না। না না আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তুমি ভীষণ দুষ্টু, তুমি ভীষণ পাজি, তুমি ভীষণ বদমাস। ওই শুধু শুধু আমি বকো। বলছি তো আমি আর বকবো না। তুমি তো জানো খোকা বাবু, না, না। প্রতি মাসে শহরে বড় ডাক্তারের কাছে চেক আপে যেতে হয়। আজ তোমার বাবা এক জরুরি মিটিং এ ব্যস্ত থাকবেন বলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। শিগগির চলো খোকা বাবু, না, ড্রাইভার গাড়ি বের করে অপেক্ষা করছে। না না আমি তোমার সঙ্গে কোথাও যাব না। আমি বাবা ছাড়া আমি কারোর সঙ্গে কোথাও যাব না। কেন রে খোকা, বাবা কি সব সময় সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারে? তাছাড়া তুই এখন বড় হচ্ছিস, এবার তো তোকে একা একাই সব জায়গায় যেতে হবে। তোর যখন 7 বছর বয়স তখন পর্যন্ত তুই সুস্থ স্বাভাবিক ছিলিস, কিন্তু হঠাৎ করে তোর কি যে এক অজানা জ্বর হলো, তাতে তোর প্রাণ বাঁচলো, তুই কেমন অসুস্থ হাবাগুড়া হয়ে গেলি। ওইসব কথা থাক কর্তা বাবু, ছেলেটা যে পানে বেঁচেছে এটাই তো যথেষ্ট। একদিন দেখবে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তারপরে আমাদের খোকা বাবু অনেক বড় হয়ে উঠবে, অনেক বড়। ওই গো খোকা বাবু, এসো, দেরি হয়ে যাচ্ছে যে। না না তোর ওপর যে আমাদের অনেক আশা আছে রে খোকা, তোকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আমি সুস্থ হয়ে উঠবো। হ্যাঁ গো খোকা বাবু, আর তুমি সুস্থ হলে আমরা যে তোমার বিয়ে দেবো, বিয়ে। ও আমার বিয়ে হবে, বিয়ে। নিশ্চয়ই আনবো। তোর জন্য আমরা একটা সুন্দরী টুকটুকে দেখে বউ আনবো। ও বাবা বাবা, এ কি মজা, কি মজা! এ আমার বিয়ে হবে, আমার জন্য আমার বাবাকে সুন্দর টুকটুকু থেকে বউ আনবে গো। এই আজ করছি। ও মাধবদা, মাধবদা, এই চলো না, চলো না। এই তুমি তো শুনলে এই বাবা কি বললো, আমার বিয়ে হবে, আমার জন্য একটা বউ আনবে, তাহলে তো আমাকে সুস্থ হতে হবে গো। এই চলো চলো, এই তাড়াতাড়ি চলো চলো। পাগল ছেলে একটা। আই যা রে খোকা, তোর উপর যে আমাদের অনেক স্বপ্ন আছে রে বাবা, সেই স্বপ্নগুলোকে যে তোকেই পূর্ণ করতে হবে। অন্যের স্বপ্ন কেড়ে নিয়ে কখনো নিজের স্বপ্ন পূরণ করা যায় না কাকা। সুদর্শন, হ্যাঁ, আমি সুদর্শন, সুদর্শন চাকি। আমি পাক পাকি না, কিন্তু পাকে থাকি। তুই জেল থেকে ছাড়া পেয়েছিস? হ্যাঁ কাকা, অনেক কাঠ খড় পুড়িয়ে তবেই আমি জামিন পেয়েছি। আর জামিন পেয়েই আমি ছুটে এসেছি আবার পুরনো হিসেবটা পাই টু পাই আদায় করে নিতে। কিসের হিসেব? সম্পত্তি। তার মানে? মানে বলছিলাম এই পুরো বয়সে দুঃখের মতো এত সম্পত্তি আগলে রেখে কি লাভ? আপনার একমাত্র ছেলেও তো বোকা শোকা, হাবা গোবা। বলছিলাম এই সম্পত্তিটা নয় ছয় না করে বরং যোগ্য উত্তরসূরি আপনার এই ভাইপোর হাতে তুলে দিন। আমি উকিল ধর্মদাস, অধর্মের দাস হয়ে ধর্মকে দিই বাদ। বেঈমান, তুমি আমাদের কোম্পানির উকিল হয়ে তুমি কি না এই ক্রিমিনালটার সঙ্গে হাত মিলিয়েছো? শুধু হাতই মিলাইনি বৌদিমণি, হাতই মিলাইনি, মিথ্যে করে আপনাদের এগেনস্টে একটা উইল তৈরি করে নিয়েছে। সেই উইল? তোমার অসুস্থ ছেলের অবর্তমানে যাতে তোমার সম্পত্তি অন্যের হাতে বেদখল হয়ে না যায়, তাই তুমি স্বেচ্ছায় তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমার একমাত্র ভাইপো এই সুদর্শন চাকরির নামে তুমি দান। না, ওরে বেঈমান, তুই অনেক পাপ করেছিস।
আর এই মহাপাপ করিস না রে। আমাকে সর্বশান্ত করে আমার ছেলেটাকে তুই আর পথে বসাস না। কাকা, ছেলের জন্য তোমাকে ভাবতে হবে না কাকা। কারণ কারণ যে গাড়িতে করে তুমি তোমার ছেলেকে ওই ডাক্তারের কাছে পাঠিয়েছো, সেই গাড়িতে আমি আগের থেকে টাইম বম ফিট করে রেখেছি। সে বোমা বাস্ট হয়ে তোমার খোকা। না, এসব কি হচ্ছে? এই সম্পত্তির জন্য যদি আমার খোকার প্রাণ চলে যায় তাহলে কি হবে? সম্পত্তি দিয়ে দাও, দিয়ে দাও, এই সম্পত্তি তুমি দিয়ে দাও। না, শরীরের রক্ত জল করে আমি এই সম্পত্তি করেছি, তাই ওর মতো একটা কুলাঙ্গারের হাতে তুলে দিয়ে আমি এই সম্পত্তি নয় ছয় করতে পারবো না। মনে আছে তুই আমাকে জেলে পাঠিয়েছিলিস? আজ তোর আমি সব কিছু করে দেবো রে, সব কিছু। রামদাস বাবু, আমার কাকাকে দিয়ে উইলটাই সাইনটা করিয়ে নি। আমার নাম সুদর্শন চাকি। পাক বাকি নাও, কিন্তু পাকে থাকি। আমার খোকাকে তুই বাঁচা। আমার খোকার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে যে আমি পাগল হয়ে যাব, পাগল। ঠিক 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 কাকা। এসব কি হলক করে কথা বলছো? আমি না তোমার একমাত্র ভাইপো? হ্যাঁ, হতে পারে আমি হারামি, ক্রিমিনাল, জল্লাদ, তবু তবু আমি তোমার ছেলে চাই না, ছেলের মতো। তাই তুমি যাতে সম্পত্তি আর ছেলের শোকে পাগল না হয়ে যাও, আমি সেই ব্যবস্থাই করলাম। তুমি তুমি আমার খোকাকে বাঁচাও, তুমি আমার খোকাকে বাঁচাও। শর্মা, শর্মা, তুমি কথা বলছো না কেন? কথা বলো শর্মা, তুমি কথা বলো। ও কাকা, আই এম সো সরি কাকা। আমি কাকিমাকে মারতে চাইনি গো। কাকিমা তো মায়ের সমান, তাই না? তো তুমি কোনো চিন্তা করো না কাকা, কোনো চিন্তা করো না। কাকিমার মুখাগ্নিটা আমি করে দেবো কেবল। জানোয়ার, তোকে আমি খুন করবারে বসো। আমার নাম সুদর্শন চাকি। আমি পাক বাকি না, কিন্তু পাকে থাকি। আজ থেকে এই পুরো সম্পত্তিটা শুধু আমার। না রে জানোয়ার, এই সম্পত্তির একটা কানা করিও তুই পাবি না। অনেক আগেই আমি আমার সম্পত্তির এগেনস্টে একটা বিশেষ উইল করে আমার ইয়ার বিশ্বস্ত কর্মচারীর কাছে জমা রেখে দিয়েছি। শেষ উইল? হ্যাঁ, আর সেই উইল হলো যে আমার খোকাকে বিয়ে করবে সেই হবে আমার এই সমস্ত সম্পত্তির মালকিন। আর যদি কখনো আমার খোকার অপঘাত মৃত্যু ঘটে তাহলে ওই সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। আরে মশাই, হ্যাপা পরে সামলাবেন। নিন, এই এক কাজ করুন, এই ডেড বডি দুটোকে এই ডিসপোজ করে যেমন করে হোক ওই ছেলেটাকে আমাকে বাঁচাতে হবে। মনে রাখবেন, ওই হাবাগোবা ছেলেটাই আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেই আলাদিনের আশ্চর্য প্রদীপটা আমার চাই। এইভাবে কেটে যায় কয়েকটি দিন, কয়েকটি মাস, এবং এরপর কয়েক মাস পরের ঘটনা।
বোন, এই পোশাকটা ছেড়ে ঠাকুর ঘরে গরদি সাইডে রাখা আছে, সেটা পরে নিবি যা। আজ আমরা দুই বোনে মিলে লক্ষ্মীর আরাধনা করব। আরে থামো তো, তোমার মতো আমি গায়ে অশিক্ষিত নই, জানো তো যে তুলসী তলা আর ঠাকুর ঘর করে বেড়াবো। এটা তোমার ভুল ধারণা উর্মি, এটা হলো বাঙালির সনাতনী রীতি। আমি আমার ঠাকুমা, মা, এমনকি আমার এই বৌদিকেও দেখেছি এইসব রীতি আদর্শ মেনে সংসার করতে। নীতি আদর্শ। হ্যাঁ রে উর্মি, গায়ের বউ মেয়েরা সংসারে এইসব মেনে চলে বলেই তো আজ গ্রামের মাটিতে শান্তি স্বর্গ বিরাজ করছে। এই থামো, তোমার কথায় কথা জ্ঞানের লেকচার আমার অসহ্য লাগে। তুমি কি চাও জয়ন্তকে নিয়ে এই সংসার থেকে আমি আলাদা উর্মি, কি এমন হলো তুমি এ বাড়ি থেকে আলাদা হয়ে যেতে চাইছো? এটা হয়নি সেটা বলতে পারেন? আপনি জানেন দিদি সবসময় আমাকে খোঁটা দেয়। উর্মি, জানেন দাদা, আপনারা বাড়িতে না থাকলে দিদি আমাকে মেন্টাল টর্চার করে, আমাকে ভালো করে খেতে দেয় না। আরে ছি 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 ছি, এসব জানলে প্রতিবেশীরা কি ভাববে আমরা বাড়ির বউয়ের ওপর নির্যাতন করছি। না, ও মিথ্যে বলছে। এবারে লক্ষ্মী বাড়িতে সবাই নিরামিষ খায়, আর এই মেয়েটা লক্ষ্মী বাড়ি মাছ মাংস খেতে চায়, আর আমি সেটা মেনে নেইনি বলে ও আমার নামে মিথ্যে কথা বলছে। ঠিকই বলেছে, জানো তো আমি মাছ মাংস ছাড়া আমি ভাতই খেতে পারি না। কেন বৌমা, কি এমন? তা বললে তো হয় না বৌমা, সংসার ধর্ম বড় কঠিন ধর্ম। এখানে সুখ দুঃখ সমানভাবেই বিরাজ করে। ত্যাগ, নিষ্ঠা, সততা আর বিশ্বাসের বিনিময়ে যতটুকু সুখ তুমি আহরণ করে নিতে পারবে তবেই তুমি সুখী হবে বৌমা। কিন্তু নিয়মের বেড়া জাল ডিঙিয়ে তুমি যদি স্বার্থপর হতে চাও তাহলে তোমার দুঃখের শেষ থাকবে না বৌমা, দুঃখের শেষ থাকবে না। তুমি কাকে বোঝাচ্ছ দাদা? ওই মেয়েটাকে? তবে তুমি কিচ্ছু ভেবো না দাদা, ওই পরের মেয়েটা আমাদের মধ্যে যতই দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমি প্রমাণ করে দেব। যেমন জল কাটলে দুভাগ করে যায় না, তেমনি আমাদের দু ভাইয়ের সম্পর্কটা কখনো আলাদা করা যাবে না দাদা, কখনো না দাদা, কখনো না। আরে সেই আশাতেই তো বুক বেঁধে আছি রে ভাই। আমার বিশ্বাস বৌমা একদিন এ সংসারের রীতি নীতি মেনে আদর্শ গৃহবধূ হবার চেষ্টা করবে। এসব আমি কিচ্ছু করতে পারবো না। আর আমার উপর জোর খাটাতে চাইলেই তাহলে ওই জয়ন্তকে নিয়ে এই বাড়ি থেকে সত্যি আলাদা হবো। বৌমা! চমৎকার বলেছিস বোন, তুই একেবারে এই যুগের আধুনিকা মনস্ক মেয়েদের মনের কথাটাই বলে দিয়েছিস। দাদা তুই এসে গেছিস দাদা, বিশ্বাস করো এরা আমাকে শান্তিতে সংসার করতেই দেয় না। শান্তিতে সংসার? এইভাবে সংসারে ঘুরে বেড়ালে সংসারের স্বার্থটুকু তুই কোনোদিন খুঁজে পাবি না রে বোন। তাই সর্বপ্রথম তুই তোর ওই সাজটাই পাল্টে ফেল রে বোন। তার মানে জীবনের রঙ্গমঞ্চে তুই যে এই সংসারে গৃহবধূর অভিনয় করতে এসেছিস রে বোন, কিন্তু তোর সাজটাই যদি বারবধূর মতো হয় তাহলে এই সমাজ সংসার তোকে কি আদর্শ গৃহবধূ হিসাবে মেনে নেবে রে বোন? দাদা আলাদা হয়ে যাবি তো আলাদা হয়ে খাবিটা কি সেটা কখনো ভেবে দেখেছিস? কেন আমার আবার চিন্তা কিসে? আমার স্বামী তো ইঞ্জিনিয়ারের কাজ করে। তবু আসল সত্যিটা তোর জানা দরকার উর্মি। শোন উর্মি, স্বামী ইঞ্জিনিয়ার এই অহংকারে তুই ধরাকে সরাজ্ঞান করলো, আসল সত্যিটা তুই মন দিয়ে শোন। তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়, সে আসলে একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি। তুমি কি বলে দাদা, কি বলে? যে মানুষটা আমার কাছে সব সময় বলেছে যে আমি ইঞ্জিনিয়ারিং চাকরি করি, যাকে ভালোবেসে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সেই মানুষটা কিনা একটা বেকার মিথ্যে কথা বলে এসেছে রে বোন। ও শুধু তোকেই ঠকায়নি রে বোন, তোকেই ঠকায়নি, আমাদের পুরো পরিবারটাকে ও ঠকিয়ে দিয়েছে রে বোন। বেঈমান বিশ্বাসঘাতক জয়ন্ত সরকার, না ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো তেমনি করে তোমাদের এই সংসারে আমি আগুন ধরিয়ে দেব। উর্মি কথা শোন, উর্মি কথা শোন। তুমি কি করলে ভাই? কেন ওকে সব কথা জানালে? এবার যে এই অশান্তির আগুনে আমার ভাইটা জ্বলে পুড়ে শেষ। আমরা তো ঠাকুরকে কোনো অভাব দেইনি, ওরা স্বামী স্ত্রীতে
যাতে সুখে থাকে আমরা সেই চেষ্টাই করে গেছি। এমনকি আমার সামান্য বেতনে কুলো ছেলে দেখে শিউলি একটা প্রাইভেট নার্সিং হোমের নার্সের চাকরি নিয়েছে, শুধুমাত্র জয়ন্তর অভাবটা বৌমা যাতে বুঝতে না পারে। উফ, আবার একটা মিথ্যে কথা। মিথ্যে মানে? শিউলি কোনো নার্সিং হোমে নার্সের চাকরি নেয়নি সিদ্ধান্ত দা। কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি শিউলি হোটেল অপসরাতে বার ড্যান্সারের কাজ নিয়েছে। এ তুমি কি বলছো ভাই? হ্যাঁ, শিউলি। তোমার কথা শুনে যে আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে। আমাদের নার্সের চাকরি করতে যাওয়ার নাম করে ও হোটেলের ড্যান্সার। ছি ছি ছি। ওগো ওগো, তুমি এখন দাঁড়িয়ে আছো, ভালো ছেলে দেখে যত শীঘ্র সম্ভব ঠাকুরের বিয়েটা দিয়ে দাও। কেন গো বৌদি, কেন? তোমার এই রায়বাগিনী ননদিনী কি তোমার সঙ্গে ঝগড়া করে তোমার সুখ শান্তির ভাগ ছিনিয়ে নিচ্ছে, তাই না? আর সেই জন্যই বুঝি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মতলব করছো? করছে? হ্যাঁ বৌদি, আমাকে শিগগিরই খেতে দাও, এখনই আবার আমাকে বেরোতে হবে, নাইটে এমার্জেন্সি ডিউটি আছে। আর তার ডিউটিটা কোথায়? নিশ্চয় হোটেল অপসরাতে। কি যে বলো না, ও থাকবে কেন? আমি তো নার্সিং হোমে চাকরি করি, আর রাতে না এমার্জেন্সি একটা অপারেশন আছে, তাই আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। চোখে চোখ রেখে কথা বলছো না কেন শিউলি? দাদা বৌদির কাছে তোমার মিথ্যের মুখোশটা খুলে গিয়ে তোমার আসল চেহারাটা বেরিয়ে যাবে বলে তুমি নিজেকে আড়াল করতে চাইছো শিউলি? ইন্দ্রদা, হাজার হাজার চেষ্টা করলেও তোর এই কুৎসিত রূপটা তুই আড়াল করতে পারবি না রে হতভাগী। বলো, আমাদেরকে নার্সিং হোমে চাকরি করতে যাওয়ার নাম করে কোথায় যাও, কি করো? কোথায় আবার বললাম না যে আমি নার্সিং হোমেতে যাই? থাক শিউলি থাক, মিথ্যে বলে তুই নিজের কাছে নিজেকে ছোট করো না শিউলি। হ্যাঁ, তুমি তোমার দাদার পা ছুঁয়ে বলো তো, তুমি হোটেল ড্যান্সারের কাজ না আপনি? ইন্দ্রদা, কি হলো? কথা বলছিস না কেন? কথা বল। বলো ঠাকুরজি, বলো, তোমার দাদার পা ছুঁয়ে বলো, ইন্দ্র যা বলছে সব মিথ্যে। না না, আমি পারবো না বৌদি, বর্দার পা ছুঁয়ে এত বড় মিথ্যে কথা আমি কিছুতেই বলতে পারবো না, তাই তো ইন্দ্রদার কথা মেনে নিয়ে আমি বলছি। হ্যাঁ, আমি এই হোটেল অপসরাতে। ওই কথাটা তুই আমার সামনে আর উচ্চারণ করবি না। ছি 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 ছি, তুই এতটা নিচে নেমে গেছিস আমি কল্পনাও করতে পারিনি। ওই টাকা রোজগার নয়, ওই নোংরামি করাটাই তোর আসল উদ্দেশ্য ছিল। ওকে বলে দাও, মধুরা ওকে বলে দাও, ওর মতো নোংরা মানসিকতার মেয়ে আমার সংসারে আর জায়গা হবে না। বর্দা, বৌদি, বর্দাকে তুমি একটু বুঝিয়ে বলো না, এই লাইনে না প্রচুর টাকা, কয়েক বছর কাজ করলেই। না, তোমার দাদার কথায় আমার সম্পূর্ণ মত আছে। তুমি হোটেল ড্যান্সার জানলে কে তোমায় বিয়ে করে বলতে পারো? না না, এটা তুমি ঠিক করনি ঠাকুরজি, একদম ঠিক করনি, একদম না। বৌদি, বৌদি, বাহ, কি অদ্ভুত সমাজ ব্যবস্থা! যারা খোলা মঞ্চে নাচ গান করে, টাকা রোজগার করে, তারা সবাই শিল্পী, তাদের অনেক সম্মান। আর আমি হোটেলে নাচ গান করি বলে আজ আমি হোটেল ড্যান্সার, আমি অচ্ছুত হয়ে গেছি। আমাদের সমাজ ব্যবস্থাকে বড় জটিল শিউলি। খোলা মঞ্চে নাচ গান করা মানুষটাকে যারা আবেগে করতালি দিয়ে শিল্পীর সম্মান জানায়, তারাই আবার হোটেলে নাচ গান করা ওই মানুষটার নাচ দেখে সিটি মেরে অশ্লীলতার ইঙ্গিত করে। যে সবাই সামান্য কারণে মেয়েদের গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে দেয়, সেই সমাজে আর আমি বেঁচে থাকতে চাই না, কিছুতেই না। কেঁদো না শিউলি, কেঁদো না। এই সারা সমাজ সংসার তোমায় কলঙ্কিনী বললো, আমি তোমার কলঙ্ক মোচন করার জন্য তোমার পাশেই থাকবো শিউলি। কেন কেন ইন্দ্রদা, কেন? তুমি কি আমাকে দয়া করছো, করুণা করতে চাইছো আমাকে? না না শিউলি, না, দয়া নয়, করুণা নয়, আমি তোমায় ভালোবাসি শিউলি। কি বললে ইন্দ্রদা? হ্যাঁ শিউলি, বহুবার আমি তোমাকে কথা বলবার চেষ্টা করেছি, কিন্তু বলার সাহস আমি পাইনি। কিন্তু আজ এই কঠিন পরিস্থিতিতে আর আমি নিজেকে চুপ রাখতে পারলাম না শিউলি। তাই সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে বলছি, আমি তোমায় বিয়ে করতে চাই শিউলি। না না ইন্দ্রদা, না, তা হয় না, তা হতে পারে না। আমার চরিত্রে কলঙ্কের দাগ লেগেছে বলে তাই তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাইছো, কিন্তু না না ইন্দ্রদা, না, আমি তোমার দয়া চাই না।
আমি তোমার কাছে কোনো দয়া চাই না, চাই না, চাই না। মিলনের হারায় গিয়াছে, ছিঁড়ে গেছে প্রেমহীন ভাষা নীরব প্রাণহীন ভাষা জীবনে মিলনের সুর হারায় গিয়াছে, ছিঁড়ে গেছে প্রেমহীন ভাষা প্রাণহীন ভাষা জীবনে
বলা নেই কোয়া নেই, একেবারে ঘরের ভিতরে ঢুকে জলসার আসর বসিয়ে দিয়েছে যে, বলে এসব কি? এগুলো সুন্দরী রানীর দুয়ারে খাবার। এই দুয়ারে খাবার, দুয়ারে রেশন শুনেছি, দুয়ারে সরকার শুনেছি, কিন্তু দুয়ারে খাবার তো বাপের জন্মেও শুনিনি। তাই এটা নিশ্চয় ওই সরকারি খাবার, মানে ফ্রি খাবার। এই, কোন শালা বলবে না তো ফ্রি খাবার? শালা সেই ভোর থেকে উঠে চোখের জলে কুটনো কুটে পান্না বেটে বাসন মেজে চোখের জলে নাকের জলে গরম গরম খাবার পৌঁছে দিচ্ছি ওই বাবুদের বাড়িতে, আর বলছে কিনা এ শালা ফ্রি খাবার। ও, তার মানে তুমি এই খাবার ফেরিওয়ালি? বাবা বাবা, বেশ ভালো কারবার। তা আমি যদি তোমাকে একটা মালদার কাস্টমার জোগাড় করে দিই, তাহলে তুমি আমায় কি দেবে? কি দেবো মানে? এই দালালি চাইছো? আরে দালাল শালা দালাল কোথাকার? দালাল নয়, দালাল নয়, আমি হলাম উকিল ধর্মদাস। অধর্মের দাস হয়ে ধর্মকে দিই বাঁশ, আর তোমাকেও এমন বাঁশ দেব না। ওরে বাবারে, কি বললে বাবু তুমি? মানে আপনি উকিল? ওরে বাবারে, শুনেছি পুলিশে শুনেছি 15 ঘা, কিন্তু উকিলের চুলে যে কত ঘা হবে তা গুনেও শেষ করা যাবে না। বাবু, ও বাবু, ও উকিল বাবু, বলি দালালি দিতে না পারলেও যে জিনিসটা খাবারের সাথে ফ্রি দিই সেটা না হয় তোমাকে ফ্রিটা কি শুনি? স্নেহ, মায়া, ভালোবাসা। বাবা ভালোবাসা দিবে? এই ভালোবাসা লেখে পা এ হে পাসামলা লে পচা। এই বুড়া আবার কাঁদে কেন? ওগো কি হলো গো? ওগো কি হলো গো বাবু, তুমি কাঁদছো কেন? জীবনে তো কোনোদিন ভালোবাসা পাইনি, তাই এই বয়সে তোমার কাছ থেকে ভালোবাসা পাবো শুনে মনটা আনন্দে হু হু করছে। বুড়ো ঢেঁড়স একটা, ইচ্ছে করছে শালাকে ছোট্ট ছোট্ট করে কুটে ওই আইসির সাথে চাটনি করে একেবারে দুয়ারে খাবারে পার্সেল করে দিই, কিন্তু এই বাড়িতে ঢুকতে গেলে তো ওর সাথে আমাকে হাত মেলাতেই হবে। হে বাবু গো, এই শোনো শোনো, ওঠো ওঠো। বলি ভালোবাসার যেমন কোনো বয়স হয় না, তেমনি মানুষেরও তেমন বয়স হয় না গো বাবু। একদম খালি কথা বলেছো। শোনো, তোমার এ বাড়িতে আমি একটা পাকাপাকি বন্দোবস্ত করে দেবো। ওই পার্মানেন্ট কাস্টমার আর কি, তবে একটু খ্যাপাটে কাস্টমার, বুঝেছো? খেতেই চায় না, এই বড্ড পাগলামি করে। একদম ভেবো না বাবু, একদম ভেবো না। বলি সুন্দরী এই বদ্ধ পাগলকে ছাগল বানিয়ে বেঁধে রাখতে জানে। শালা বেশি বাড়াবাড়ি করলে শালাকে মধ্যস্থ আদা ছেঁচার মতো ছেঁচে। না, আমি খাবো না। আমার বাবা যতক্ষণ ফিরে না আসে আমি কিছু খাবো না। আমি সব ভেঙে চুলে একেবারে ফেলে দেবো, ফেলে দেবো। ওটা আবার কে গো বাবু? আরে ওটাই তো তোমার কাস্টমার। এবার ছুড়ে ছুড়ে করে নাকি গো বাবু? সে আবার কেমন পাগল? আরে চলো চলো, বলি কেমন পাগল, চলো আরে চলো। না, আমি খাবো না। আমার যতক্ষণ পর্যন্ত না আমার বাবা ফিরে আছে আর আমার মা বাবা ফিরে না আছে, কিন্তু কই তারা তো কেউ এলো না। কিন্তু আসবে কি করে? এক অজানা কারণে তারা যে নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ? গো খোকা বাবু, তেনারা যে নিরুদ্দেশ হয়েছেন না অন্য কিছু হয়েছেন তা ভগবানই জানে। তবে ভগবান তোমাকে খুব বাচ্চা বাঁচিয়ে দিয়েছে। সেদিন মাঝ রাস্তায় হঠাৎ করে মোটর গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। হ্যাঁ, আর তারপর জানো, ওই নেমে পড়ার সাথে সাথে এই গাড়িটা কেমন দুম করে বাস্ট হয়ে ওই দাও করে আগুন জ্বলে উঠলো গো। আর একটু দেরি হলে আমরা ওই গাড়ির মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। কিন্তু মাধবদা, ও মাধবদা, এই গাড়িটা কেন বাস্ট হলো গো? আর আমার মা বাবা তারাও কেন আর বাড়ি এলো না গো? তো তোমাকে খুঁজে বের করতে হবে গো খোকা বাবু।
তাই বলছি তোমাকে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠতে হবে, আর তার জন্য যে তোমাকে সময় মতো খাওয়া দাওয়া করতে না হবে। না আমি খাবো না, আমি কিছুতেই খাবো না যতক্ষণ পর্যন্ত আমার বাবা ফিরে না আছে আর আমার মা ফিরে না আছে, আমাকে নিজে হাতে খাইয়ে না দেয়, আমি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাবো না, কিচ্ছু না, কিচ্ছু না। কেন বুঝতে চাইছো না খোকা বাবু? তোমার মা বাবা হয়তো আর কোনো দিনও ফিরে আসবে না। কেন কেন আসবে না, কেন? তাদের ফিরে আসার পথটাই বন্ধ হয়ে গেছে। হয়তো তোমার মা বাবা চিরদিনের মতো। আমার সহজ সরল ভাইটাকে এসব কি বোকা বোকা কথা শোনাচ্ছিস? হ্যাঁ, না মানে খোকা বাবু যে কিছু খেতে চাইছে না। আমার ভাইয়ের ভাবনা তোকে ভাবতে হবে না, আমার ভাইকে আমি ঠিক খাইয়ে দেবো। তুই যা তো এখান থেকে যা। যাচ্ছি গো বড় বাবু, যাচ্ছি। মা বাবাকে হারিয়ে ছেলেটা বড় কষ্টে আছে, তাই তো কোনো কিছু মুখে তুলতে চাইছে না। আপনি আপনি খোকা বাবুকে দেখুন গো বড় বাবু, দেখবো না তো। আপনি খোকা বাবুকে আরে দেখুন, দেখবো, আপনি খোকা বাবুকে দেখুন আরে বড় বাবু। দেখবো রে বাদক, দেখবো। আরে দেখবো রে। আপনি খোকা বাবুকে আরে দেখবো রে, আরে শুধু দেখবোই না রে, এই দরকার হলে আমার ভাই পাগলা ভাইটাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। কখনো না, আমি কখনো তোমার হাতে কিচ্ছু খাবো না। আমি না তো না। ঠিক বলছি। হ্যাঁ। বেশ, আমি আজ থেকে কিছু খাবো না, আজ থেকে আমি দাঁতে কুটিটি পর্যন্ত কাটবো না। জানি আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট। ও তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে না বল? তুই তো জানিস রে ভাই, এই খিদে আমি একদম সহ্য করতে পারি না। দিনে আর 10 বার না খেলে আমার যে বুক ধরপড় করে রে ভাই, চোখে সর্ষে ফুল দেখি। শুধু তোর জন্য, শুধু তুই খাবি না বলে আজ থেকে না খেয়ে মানে উপোস করে মরণ অনশন করে করে একেবারে শুকিয়ে কিসমিস হয়ে ওই পায়েসের সাথে মিশে গিয়ে পায়েসে, না 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 না, এই পায়েসের সাথে নয় রে ভাই, একেবারে মাটির সাথে মিশে যাবো রে ভাই। ও দাদা, ও দাদা, তুমি তুমি আমায় এত ভালোবাসো? ভালোবাসি রে ভাই, ভীষণ ভালোবাসি। হ্যাঁ, কেন ভালোবাসবো না বল? তাই তুই জানিস না তুই আমার কাছে কি? তাই তাই তুই আমার নিজের মায়ের পেটে ভাই না হলেও তোকে যে আমি ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি রে ভাই। ও তাই বুঝি, তাই বুঝি ওই ভালো ভালো খাবারগুলো আমার জন্য এনেছো? হ্যাঁ তোর জন্য। আরে না, ওটা তো আমার খাবার, তুই খাবি না। এই, তাই তো আমিও খাবো না, তাই এই খাবারটা আমি ফেলে দিতে যাচ্ছি, কেমন? হ্যাঁ, না না, ও দাদা, দাদা গো, ওই খাবারগুলো ফেলো না গো, আমি খাবো খাবো। তুই খাবি? হ্যাঁ দাদা, খাবো খাবো। হ্যাঁ। দাদা, ও দাদা, এই তুমি তুমি নিজের হাতে আমায় খাইয়ে দেবে? আরে ভাই, খাইয়ে দেবো। দাও, 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 দাও। খাওয়া খাওয়া। কি এগুলো তো তোমার খাবার নয় গো। আমার খাবার। না না, না রে, আমার খাবার রে ভাই। খাবার তোমার নয়, আমার খাবার। সেই শুকনো পচা বাজি রুটি, ও খাবার আমি খাবো না। আরে বাসি খাবারই তো বেশি ভিটামিন রে না ভাই। না, নিজেরা নিজেরা সব ভালো ভালো খাবার খাও, আর আমার জন্য ওই শুকনো বাজি রুটি। দাঁড়া দাঁড়া, আমার বাবা ফিরে আসুক, আমার বাবা ফিরে এলে আমি আমার বাবাকে সব বলবো 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 তোমরা আমায় খেতে যাও না, খালি খালি আমায়। তোর বাপ ফিরে এলে তবে তো বলবি। হ্যাঁ, ভাই 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 তোর ভাই, তুই, হ্যাঁ, অনেক অনেক বকেছিস ভাই, এবার খাবার না আমি খাবো না, খেয়ে নে। ভাই প্লিজ, না আমি হাত জন্য না আমি খাবো না, খাবি না। এই সারা পুরো! বাঘাতে দুল দেখেছো, বাঘাতে দুল? বেশি বাড়াবাড়ি করলে শালা সিদ্ধ করে লেবু লঙ্কা দিয়ে চকটে এই সুন্দরী রানী দুয়ারে খাবারের পার্সেল করে দেবো। হ্যাঁ, আমি বুনো লই রে, আমি হলাম বুনো শুভ, আর আমি চাইলে তোকে কচুর মতো কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলতে পারি। লেখে পা হে পা সামলা। মালটাকে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এই ধমকি দিতে ওর সাহস হয় কি করে? হাই মা, আপনি আপনি বাড়ি মালিক? আমি তো আমরাটাকে মালিক ভেবে বুঝতে আছি। না গো না, এ বাড়িটা ওদের নয় গো, এ বাড়িটা আমার বাবার, আমাদের গো। চুপ! আর একবার ওই বাজে কথাটা বললে না তোর জিভটা আমি টেনে ছেড়ে নেবো। এই যে, এই রে, এ বাড়িতে কেন এসেছো? কি নাম তোমার?
এনার দেওয়া তুমি চুপ করে আছো যে? আমি বলছি ছোট বাবু, মাথা গরম করবেন না, এদিকে আসুন। মাথা গরম করে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দেবেন না। হাতের লক্ষ্মী? এই দেখো না, দেখো এদিকে এসো, এসো এসো। এই দেখো, এই খাবারগুলো ওরা আমায় খাওয়াচ্ছিল। তুমি বলো না, বলো এই খাবারগুলো খাওয়া যায়? আয় বাপ, এগুলো আমার মানুষে খায় বলে এগুলো তো আমার কুকুরটাকে দিলেও খাবে না। আচ্ছা তুমি বলো না, আমি কি একটু ভালো ভালো খাবার খেতে পারি না? আমার মা বাবা নেই বলে ওরা কি কালি আমায় এইরকম করে মারবে? না না, আর কেউ তোমায় মানবে না। আজ থেকে আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। এই দেখো, আমি কত ভালো ভালো খাবার এনেছি। কি এনেছো গো, কি এনেছো? ডিম, মাংস, মাছ, কি খাবে বলো? আমি না, আমি সব খাবো, সব মাছ মাংস ডিম, আমি সব খাবো। খাওয়া খাওয়া খাও। বেশ বেশ, তাই হবে তাই হবে। আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। খাও খাও। আচ্ছা আচ্ছা ধর্মদাস বাবু, এই আপনার মাথায় এই উদ্ভট বুদ্ধিগুলো আসে কি করে বলুন তো? ওই মেয়েটা রোজ দুবেলা রান্না করা খাবার দিয়ে যাবে, তার দামটা কে দেবে শুনে? সালা আমার কি বাপের জমি দাঁড়িয়েছে? লেখে পা হেপা সামলা, বলি বাপের না থাক, কাকার তো আছে। হ্যাঁ তা অবশ্য আছে। ওই দেখুন খেপাটা কেমন মেয়েটার মতে এসে গেছে। ও ধর্মদাস বাবু, এটা দেখে তো আমার মাথায় একটা আইডিয়া এসে গেছে। মানে মেয়েটাকে যদি আমরা কোনো রকমে বসে আনতে পারি তাহলে কেল্লা ফাটে। কিভাবে? ভাবে শুনুন শুনুন শুনুন। আরে আরে আরে, এই কথাটাই তো আমি আপনাকে বলতে যাচ্ছিলাম। তাই নাকি? তুমি না খুব ভালো গো, খুব ভালো। এই জানো জানো, এই এই তোমার জন্য আজ আমি অনেক দিন পর এই পেট ভরে খেলাম। তুমি তুমি আমার কাছে বাঘা তেঁতুল হলে কি হবে? আমার ভাইটার কাছে তো দেখছি একবারে কলকাতার রসগোল্লা। হ্যাঁ গো বাবু, আমি যার কাছে যেমন তার কাছে তেমন। ও এবার থেকে তাহলে তুমি রোজ এসে আমাদের ওই পাগল বাবুটাকে নিজের হাতে খাইয়ে যাবে তো? না, ওই আমাকে 50টা বাড়িতে ডেলিভারি করতে হয়, আর আমি নিজের হাতে খাওয়ানোর মতো আমার সময়ই নেই। কি বললে? তুমি আমায় খাইয়ে দেবে না তো? ঠিক আছে, তাহলে আমিও আর কখনো তোমার হাতে খাবো না। যাও যাও, তুমি চলে যাও, যাও চলে যাও। এই কি মহা মুশকিল এই মুশকিল তো তোমরাই করতে পারো গো মেয়ে, কারণ তোমরা যে মায়ের জাত, যে ছেলেটাকে খাওয়ানোর জন্য সারা বাড়িতে তুলকালাম কাণ্ড বেঁধে যেত, তাকে তাকে তুমি কত যত্ন দিয়ে আদর দিয়ে খাইয়ে দিলে। তাই তোমাকে জোরাত করে বলছি বউ, মা বল, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে জোরাত করে বলছি বল, তুমি আবার ভাইটাকে খাইয়ে যেও বল। তোমার আপত্তি থাকলে আমরা তোমার খাবারের দাম ডবল। এই যে বাবু, আমার খাবারের দাম 1 টাকা বেশিও নিই না, আর 1 টাকা কমও নিই না। তবে তার সঙ্গে যেটা ফ্রি দেই, সেই ফ্রিটা না হয় এই পাগল বাবুটাকে আমি রোজ এসে খাইয়ে যাবো। বাবা বাবা, কি বলে? তুমি আমায় খাইয়ে দেবে তো? তুমি না খুব ভালো, খুব। সত্যি আপনার জবাব নেই ছোট বাবু, আপনি হলেন সুদর্শন চাকি। আমি পাক বাকি না, কিন্তু পাকে থাকি। ঘুমুচ্ছে বিবেক, মনুষ্যত্ব, চেতনা সব আজ গভীর ঘুমে মগ্ন। না না, ওদের ঘুম ভাঙাতে হবে, নইলে যে সারা সমাজটাই ঘুমিয়ে পড়বে। জাগো, তোমরা সবাই জাগতে রাহো, জাগতে রাহো। আরে কি মুশকিল, এরা তো সবাই জেগে ঘুমোচ্ছে। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম তো ভবিষ্যতের ভাবনা ভুলে মোবাইলে পাবজি আর ফ্রি ফায়ার খেলায় মগ্ন। পড়াশোনা চুলোই যা,
ওরা এখন অলসতার ঘুমে তন্দ্রাচ্ছন্ন। আর মায়েরা রোজ সন্ধেবেলায় টিভি সিরিয়ালে শ্রীময়ী অথবা কৃষ্ণকলি দেখতে ব্যস্ত। কারো রান্নাঘরে উনুনে খাবার পুড়ছে, কারো বা পাশের ঘরে দুধের শিশুটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কারো কোনো দিকে কোনো খেয়াল নেই, কারণ ওরা এখন বিলাসিতার ঘুমে আচ্ছন্ন। না, ওদের ঘুম ভাঙিয়ে ওদের ঘরে ফেরাতে হবে, ঘরে। কারখানার গেটের সামনে পাগলামি হচ্ছে। পাগলামি কোথায় গো বাবু? আমি তো এই তন্দ্রাচ্ছন্ন সমাজটাকে নাড়া দিয়ে জাগাতে চাইছি। আর ওই ঘুমন্ত বিবেক মনুষ্যত্ব চেতনাকে খোঁচা মেরে জাগিয়ে ওদের ঘরে ফেরাতে চাইছি। এই, তোদের ঘুম পেয়েছে? তোরা বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে। এই শালা করতো হনুমান, দেখবি শালাকে দেবো মিথ্যে মামলায় কেস দিয়ে জেলে পুরে। তা তুমি পারবে গো বাবু, কারণ এই যুগে যে সত্যের চেয়ে মিথ্যের জোর বেশি। এটা যে কলি যুগ, এটা যে অধর্মের যুগ। অধর্মের যুগ? হ্যাঁ, আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত, পাপ হবে। আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, বিপদে পড়বে। এই যুগে সৎ পথে থাকলে বিপদে পড়তে হয় গো বাবু, আর অসৎ পথে রাজা হওয়া যায়। কিন্তু সাবধান, আমি হলাম এই সমাজের সিকিউরিটি গার্ড, নিরাপত্তা রক্ষী। এই যুব সমাজকে দুর্নীতির ট্যাবলেট খাইয়ে যতই তোমরা ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করো না কেন, ওদের বিবেক মনুষ্যত্বকে আমি জাগিয়ে তুলবই। ওদের বিবেক মনুষ্যত্ব দরজায় আমি তালা লাগিয়ে দিয়েছি। ওরা কখনো ওই তালা খুলে বেরিয়ে আসতে পারবে না, কারণ এ তালা মেড ইন চাইনা নয়, মেড ইন জাপান। এ তালা খোলাও যাবে না আর ভাঙাও যাবে না। কে তুমি? বলো তুমি কে? আমার নাম সুদর্শন চাকি। আমি পাকবাসী না, কিন্তু শালা পার্কে থাকি। পাক মাখো না বলছো, কিন্তু তোমার সারা শরীরে তো পাক লেগে আছে গো বাবু। মহাপাপের পচা দুর্গন্ধময় পাক, আর মুখে লেগে রয়েছে নিজেরই আপনজনের প্রিয় রক্ত। কি বলি শালা, আমার মুখে রক্ত? শুধু মুখে নয়, তোমার হাত দুটোও তো রক্ত মাখা। আর হবে নাই বা কেন? তুমি যে একটা আস্ত জল্লাদ। হায়না যেমন হায়নার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমনি তুমি নিজেই নিজের প্রিয়জনকে ছিঁড়ে খেয়েছো। তুমি শুধু জল্লাদ নও, তুমি একটা জীবন্ত প্রেতাত্মা। আমি প্রেতাত্মা? তবে দেখ রে শালা, এই জল্লাদ হয়ে তোর অবস্থা কি করে তুই দেখ। আমাকে ছেড়ে করবো না তো। ছুতো মেরে কেন হাত বন্ধ করতে যাবেন? তুই যদি পাগল না হয়ে কোনো মেয়ে মানুষ হতিস না, এতক্ষণ তোকে তুলে নিয়ে গিয়ে তোর অবস্থা একেবারে তা তো তুমি বলবেই জল্লাদ মশাই, কারণ তোমার কাছে নারী মানেই তো ভোগের সামগ্রী। কিন্তু মনে রেখো শয়তান, নারী হলো বহু রূপে সংস্থিতা। যে নারী মমতাময়ী রূপ দিয়ে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছেন, সেই নারী আবার দানব সংহারে দানব দলনী হয়ে উঠতে পারে। ওসব সত্য যুগে সম্ভব ছিল, এই যুগে নয়, কারণ এটা কলি যুগ। সে যুগে মেয়েরা দেবী রূপে জন্মেছিল, আর এই যুগে মেয়েরা তাদের জীবনের অর্ধেকটা সময় ওই কাটিয়ে দেয় রান্নাঘরে পুরুষদের সেবা করার জন্য। আরে সত্য যুগ হোক আর কলি যুগে হোক, নারী কিন্তু নারী। ওরা যে হাতে সেবা করে সেই হাতে সংহার করতেও পারে। কে বলতে পারে একদিন হয়তো ওই নারীর হাতেই তোমাদের সব অহংকারের পতন হতে পারে, সব অহংকারের পতন। জাগো, জাগতে রহো, জাগতে রহো। একটু খোঁজ লাগান তো,
মালটা কোথা থেকে এসেছে? ও সত্যি পাগল না শেয়ানা পাগল? পাগল ছাগলের কথা ছাড়ুন তো, আজকাল আপনি বড্ড সন্দেহবাতিক হয়ে যাচ্ছেন। ওই রজ্জুতেও সর্পভ্রম হচ্ছে আপনার। রজ্জুতেও সর্পভ্রম হলে কোনো সমস্যা নেই ধর্মদাস বাবু, কিন্তু কিন্তু সর্পতেই রজ্জু ভ্রমলে মহা বিপদ। তাই তাই আমি নিজের ছায়াকে করি না। আমরাও আপনাকে বিশ্বাস করি না। শুনলাম আপনি নাকি কারখানার গেটে তালা লাগিয়ে দিয়েছেন, কিন্তু কেন? আপনার জানার কি দরকার? কে আপনি? আমি ওই কারখানার পুরনো শ্রমিক, আমার নাম সিদ্ধান্ত সরকার। হেপা সামলা। এই মানে বলছিলাম কি সিদ্ধান্ত বাবু, এই কারখানার মালিকানা এখন বদল হয়ে গেছে, তাই নতুন মালিক চান। আরে দাঁড়ান দাঁড়ান, কারখানার মালিক বদল হয়ে গেছে মানে কে কে এই নতুন মালিক? আমি শ্রী সুদর্শন চাকি। এই কারখানার পূর্বতন মালিক সম্মানীয় শ্রী সত্যপ্রিয় চাকি মহাশয়ের একমাত্র যোগ্য ওয়ারিস্তার ভাইপো। কাকা কাকা নিরুদ্দেশ হওয়ার অনেক আগে তার সমস্ত বিষয় আসয়, এমনকি এই ফ্যাক্টরিটাও আমার নামেই দান করতে হয়ে গেছে। আরে কই উকিল বাবু, এই কাকা তো আপনাকে দিয়ে উইলটা বানিয়েছিলেন, ওটা ওনাকে দেখিয়ে দিন। আরে দেখাবোই তো, দেখাবোই তো। এই দেখুন, উনি সজ্ঞানে স্বইচ্ছায় এই উইল তৈরি করে গেছেন। এই দেখুন। একই আহা, আপনি ভাববেন না সিদ্ধান্ত বাবু, মানে আপনাকে আমি এই উঁচু পোস্টে প্রমোশন দিয়ে দেবো। আপনি শুধু সমস্ত কারখানার ওয়ার্কারদের জানিয়ে দিন আজ থেকে কারখানার মালিক আমি, মানে এই সুদর্শন চাকি। নিশ্চয় জানাবো। তার আগে আমি আপনাকে এই অভ্যর্থনা জানালাম। হেপা সামলা, এই উইলটা আপনি ছিঁড়ে ধরলেন? হ্যাঁ, কারণ এটা জাল বিল। হ্যাঁ, জাল বিল। সত্যপ্রিয় বাবু ওনার সম্পত্তি নিয়ে একটা উইল করে গেছেন, আর সেই উইলের বক্তব্য হলো ওনার অসুস্থ ছেলেকে যে বিয়ে করবে সেই ওনার সম্পত্তির অধিকারী হবে। যত সব বোকা বোকা কথা। আরে এমনটা হলে যে কোনো মেয়ে তো ওই হাবাগোবা ছেলেটাকে বিয়ে করে সম্পত্তিটা নিজের নামে লিখে নিয়ে বেগে পড়বে বসা। আরে সেটাও যাতে না হয় তার উপায় আছে ওই উইলে। বিয়ের পর ওদের সন্তান জন্ম নিলে তবে সেই অধিকার বর্তাবে। মানে এত সব কথা আপনি জানলেন কি করে? কারণ সত্যপ্রিয় বাবু আমাকে বিশ্বস্ত মনে করে ওই উইলটা আমার দায়িত্বে রেখে গেছেন। ও তাই দেখি। শুনুন সিদ্ধান্ত বাবু, আমি বলছিলাম কি, মানে এটা আমাদের ফ্যামিলি ব্যাপার। আপনি এখানটা আসুন। হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, মানে ওই কাকা ভাইপোর ব্যাপার। তাই বলছিলাম এসব ব্যাপারে আপনার না থাকাই ভালো। তাই মানে বলছিলাম কি, ওই উইলটা আপনি আমার হাতে তুলে আপনাকে আমি খুশি করে দেবো। হ্যাঁ, খুশি করে দেবো। আমি অখুশি নই সুদর্শন বাবু, আমার পরিবার ও আদর্শ নিয়ে আমি ভীষণ খুশি। চলি, নমস্কার। কারণ মিস্টার সিদ্ধান্ত সরকার, আপনি জানেন না আমি শালা কত বড় শয়তান। তাই বলছিলাম ওই সব আদর্শ ভুলে গিয়ে আপনি আমার সাথে হাত পেলান, আপনার সৌভাগ্য আমি সোনা দিয়ে মরিয়ে দেবো। আর তা না হলে আপনার পরিবারকে আমি ভেঙে টুকরো টুকরো করে ওই রাস্তা করে চলে দেবো। আমার নাম শালা সুদর্শন চাকি। আমি পাক বাকি না, কিন্তু প্রয়োজন হলে পাকো বাকি। তবে আপনিও একটা কথা জেনে রাখুন সুদর্শন বাবু, ওই পচা পাকের দুর্গন্ধ দিয়ে কখনো সততার সুগন্ধকে চেপে রাখা যায় না। আপনার দুরভিসন্ধি আমি ধরে ফেলেছি, তাই আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী হিসেবে আমি আমার মালিকের শুধু অসুস্থের ঠিকানা ওই ওন্দা থানা পুলিশের হাতে তুলে দেবো, আর ওনার অসুস্থ ছেলের নিরাপত্তার দায়িত্ব আমি দেব। চলি, গুড বাই। ওই সারা সিদ্ধান্ত সরকারকে আমি বোমা মেরে উড়িয়ে দেবো। যে সিদ্ধান্ত সরকারের উপর বোমা মারার হুমকি দেয়, সিদ্ধান্ত দা আমাদের ইউনিয়নের লিডার, তার উপর যে হামলা করতে চাবে আল্লাহ কসম তাকে আমরা একেবারে বরবাদ করে দেবো। তা আপনি কে বলুন তো? এই কারখানার নতুন মালিক সুদর্শন চাকি। ও আপনি তাহলে ওই কারখানার গেটে
তালা ঝুলিয়ে দিয়েছিলে? এ মা, এ তোমরা কি বলছো ভাই? এই মা কালীর দেবী বলছি, এই আমি কারখানায় গেটে তালা ঝোলাইনি। তাছাড়া তুমি ভেবে দেখো, মালিক কখনো কারখানায় গেটে তালা ঝুলাতে পারে? তাহলে তালা ঝুলালো কে? ওই সিদ্ধান্ত সরকার। সিদ্ধান্ত দা, কিন্তু সিদ্ধান্ত দা ওই কারখানার গেটে তালা ঝুলাবে কেন? আমি যে ওর অনেক কারচুপি কথা জানতে পেরেছি রে ভাই। কারচুপি? হ্যাঁ কারচুপি। এই তোমরা জানো কি না আমি জানি না, এই কোম্পানি থেকে তোমাদের বেতন বাবদ যা বরাদ্দ করা হয় তার একটা অংশ সিদ্ধান্ত বাবু নিজের নামে কেটে নিয়ে বাকিটা তো তোমাদেরকে দেয়। হ্যাঁ নাকি? এই আরো আছে রে ভাই, আরো আছে। এই একটু আগে আমি সিদ্ধান্ত বাবুকে বললাম, এই শ্রমিকরাই তো আমাদের ভগবান, তারা রক্ত জল করে পরিশ্রম করে বলেই তো আমরা মালিকরা খেয়ে পড়ে বেঁচে আছি। তাই বললাম ওই শ্রমিকদের মেডিকেল অ্যালাউন্স, ওভার টাইমের রেট কিছুটা বাড়িয়ে দেওয়া হোক। তো কথাটা শুনে সিদ্ধান্ত বাবু বললেন, না 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 না, এতে কোম্পানি যা খরচ হবে তার 50% আমাকে দিন, এই আমি শ্রমিকদের সাথে বুঝে নেবো। হ্যাঁ এ আপনি কি বলছেন স্যার? যে সিদ্ধান্তটাকে আমরা এত বিশ্বাস করতাম, সে কিনা আমাদের পেটে লাথি মেরে আমাদের হক ছিনিয়ে নিতে চাইছে। তুই ভুল বুঝছিস আকবর। আমার মনে হয় এরা সবাই মিথ্যে কথা বলছে। ওই সিদ্ধান্তটার মতো মানুষ কোনোদিন বেইমানি করতে পারে না। আরে ব্যাপারে শালা, তোদের মতো হিন্দুদের শরীরে বইছে বেমানির কোন, তাই তোদের বেমানি করতে কখনো তোদের দিলে বাঁধে না। আকবর, ওই জাত তুলে আর একটা কথা বললে তোর এই মুখটা আমি ভেঙে গুড়িয়ে দেবো। শালা, কে কার মুখ ভাঙে দেখি। শালা কি করছো ভাই, কি করছো? এই মহাকবি কালিদাস লিখেছেন, মুরায়া কি বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মশাই, ওটা কালিদাস নয়, কালিদাস নয়, কবি নজরুল ইসলাম লিখেছে। যেই লেখো, এই কথাটা তো সত্যি নাকি? এই আমরা হিন্দু মুসলমান হলাম ভাই ভাই, এটা আমরা ভাবলো, এরা কোনো দিনও ভাবে না। আর মুখের সাম্যের কথা বললো, এরা মনে প্রাণে আমাদেরকে ঘেন্না করে, ঘেন্না। তবে তুইও একটা কথা শুনে রাখ আকবর, ওই একটা মিথ্যেকে হাতিয়ার করে তুই যদি জাতিভেদে লড়াই বাঁধাতে যাস, তার ফল কিন্তু ভালো হবে না, কখনো না, কোনো দিনও না। জাতিভেদের লড়াই তো তুই তো বাঁধাতে চাইছিস বেরোজো, তাই তোদের জাত ভাইয়ের বেমারির কথা শুনে ব্যাপারটা চেপে যেতে চাইছিস। কিন্তু আমি ওই সারা সিদ্ধান্ত সরকারকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। উচিত হবে না, তুমি চাইলে আমরা তোমার পাশে দাঁড়াবো। আপনারা আমার পাশে দাঁড়াবেন? নিশ্চয়। আমি চাই, আমি চাই ওই সিদ্ধান্ত সরকারকে আউট করে ওই পোস্টে তোমাকে বসাতে। কিন্তু এখন তার জন্য যে তোমাকে বেশ কিছু কঠিন কাজ করতে হবে ভাই। হ্যাঁ স্যার, বলুন আমায় কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। তোমার প্রথম কাজ হবে ওই সমস্ত কারখানার শ্রমিকদের ওই সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। আর দ্বিতীয় কাজ হবে, বুঝে গেছি স্যার, আমি সব বুঝে গেছি। এবার দেখুন এ আকবর কা খেল। ওই সিদ্ধান্ত সরকারকে আমি এমন হাল করব যে ও কারো কাছে মুখ দেখাতে পারবে না, মুখ। তাই করো আকবর, তাই করো। তুমি তোমার খেল শুরু করে দাও, এবং আমি দেখাবো আমার নতুন খেলা। এই নতুন খেলা মানে লেখে পা হে বাচ্চা। আমার নাম সুদর্শন চাকরি, আমি পাক বাকি না, কিন্তু পাকে থাকি। মাথা গরম করো না উর্মি, মাথা গরম করো না। তুমি আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাইবো না। সামান্য একটা সিকিউরিটি গার্ডের কাজ করে কেন কেন তোমাকে বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ারের চাকরি করো? আমি বাধ্য হয়ে মিথ্যা বলেছিলাম উর্মি। সত্যিটা জানলে হয়তো যদি তুমি আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে না নাও, তাই তো আমি তোমায় মিথ্যে বলেছিলাম। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। ইমোশনাল কথাগুলো শুনিয়ে তুমি আমার মন ভোলাতে পারবে না। আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন উর্মি? সব সংসারে তো স্বামী স্ত্রীতে খুঁটিনাটি মনোমালিন্য হয়েই থাকে, তাই বলে কি
স্ত্রী স্বামী সংসার ছেড়ে যাবার কথা কেউ মুখে আনতে পারি? না, ও স্বামী নয়, ও আমার কাছে একটা ড্যামি। তাই ওই ড্যামিটাকে আমার জীবন থেকে আমি আস্থা করে ছুড়ে ফেললাম। স্বামী স্ত্রী সম্পর্ক যে কঠিন মজবুত বন্ধন, আর সেই বন্ধনকে এত সহজে ছিঁড়ে ফেলা যায় না উর্মি। যায় যায় যায়, কারণ তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। তাই তোমাদের সবাইকে ছেড়ে আমি আমার দাদার কাছে ফিরে চললাম। উর্মি, কেন ছোট বৌদি কেন? বলি আমার ছোটদা তোমার কিসের এত অযোগ্য যে তুমি ওর সাথে থাকতে চাও না? সে কথা তোমাকে আমি বলতে বাধ্য নই, কারণ একজন হোটেল ড্যান্সার যার চরিত্রের কোনো ঠিক নেই, তার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। আমি মাত্র কয়েকটা দিন হোটেলে গান গেয়েছি, আর তাতেই আমার চরিত্রটা নষ্ট হয়ে গেল। বাহ বাহ বাহ, কি অপূর্ব তোমাদের বিচার! দেখছো দেখছো উর্মি, দেখছো? এতটা অকৃতজ্ঞ তুমি হয়েও না। যারা এই বাড়িতে যারা তোমাকে মাথায় করে রেখেছে তাদের প্রতি অবিচার করলে ঈশ্বর যে তোমায় কখনো ক্ষমা করবে না উর্মি। শোনো, শোনো, ঈশ্বর আমাকে ক্ষমা করুক আর নাই করুক, কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। শোন উর্মি, আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, এইসব ছেলে মানুষই বন্ধ কর। যা পাসনি সেটা নিয়ে মাথা না ঘামি, যেটা পেয়েছিস সেটা নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর। মোটেও না, কারণ এই ফ্যামিলির সবাই তোমরা চিটিং বাজ। হ্যাঁ, তাই সেই চিটিং বাজগুলোর সঙ্গে থাকতে আমি পারবো না, আমার পক্ষে থাকা সম্ভব না। তুই কিনা আবার গৃহবধূর গায়ে হাত তুলতে যাচ্ছিস? আর এমন কথা দেখালে তোর এই হাত দুটো আমি মুচড়ে ভেঙে ফেলে রাস্কেল কথা। দেখছো দেখছো ছোট বৌদি, দেখছো এই মানুষগুলো আর তোমাকে কতখানি ভালোবাসে। আমার ছোটদার উপর তোমার কোনো দায় না থাকলেও যারা তোমাকে এতখানি ভালোবাসে তাদের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? না, নেই নেই, কারণ এটা নাটক হচ্ছে, নাটক নাটক। তাই নাটক করে তোমরা আমাকে কোনোদিন আটকে রাখতে পারবে না, কিছুতেই না। ওগো, সত্যি সত্যি যে উর্মি চলে গেল। যাক মধুরা, জোর করে কখনো দুটো মনের মিলন ঘটানো যায় না। তার মানে তুমি যাও, উর্মি কি ঠাকুরপোকে ছেড়ে চলে যাক? হ্যাঁ হ্যাঁ, যাবে। আজকালকার ছেলেমেয়েরা তো হামেশাই এমন ক্ষণিকের মোহে ভুল করে চলেছে মধুরা, সেই জন্য তাই সমাজে বেড়ে চলেছে ডিভোর্সের মতো ঘটনা। কিন্তু দাদা, আমি তোকে ডিভোর্স দিতে চাইনি দাদা। আমি যে উর্মিকে বড্ড ভালোবাসি। উর্মি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি যে পাগল হয়ে যাবো দাদা, পাগল হয়ে যাবো। আমরাও যে চাই না যে উর্মি তোর জীবন থেকে হারিয়ে যাক, কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব তোর শুধু একার নয় না দাদা। তাই তদু বৌমা যখন এখানে থাকতে চাইছে না, আপাতত 6 মাসের জন্য ও দাদার বাড়িতে গিয়ে থাক। আচ্ছা, তুই তখন একটা সম্মানজনক চাকরির চেষ্টা কর। আচ্ছা, সম্মানজনক চাকরি। সাবাস সাবাস সিদ্ধার্থ বাবু, সাবাস। আপনার বিচক্ষণতা আমি সত্যিই মুগ্ধ। আজ আমি বুঝতে পারছি কাকা কেন এত বড় গুরু দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছেন। আপনি আই এম সো সরি সিদ্ধার্থ বাবু, সেদিন কিন্তু আপনার প্রতি আমি 100% আস্থা রাখতে পারিনি, কিন্তু সেদিন আপনি আমার নেওয়া পরীক্ষায় পাস করে একেবারে 200% আস্থা অর্জন করে নিয়েছেন। তার মানে সেদিন আপনি আপনার সততার পরীক্ষা দিচ্ছিলাম। ওনাকে তো কখনো দেখিনি। উনি আমার কোম্পানির মালিকের ভাইপো সুদর্শন চাকি। সুখে দুঃখে আমি মানুষের পাশে থাকি, আর আজ এসেছি আমি আপনাদের পাশে থাকি। হ্যাঁ, আপনাদের পাশে। তার আগে আমি আপনাদের পরিবারের সবার সাথে একটু পরিচয়টা করে নিই, কেমন? উনি হলেন আরে জানি তো, আমি এক ঝলক দেখেই আমি সবাইকে চিনে ফেলেছি। উনি নিশ্চয় মাসিমা, মানে আপনার মা। আপনি কি করছেন? আমি তো ওনার স্ত্রী। স্ত্রী? জাসালা, এই যে দেখছি মেরে মেরে প্যাকেটে তাজা কুরকুরে। কি ভাবছেন সুদর্শন বাবু? না না না, কিছু না। মানে আসলে কি জানেন, ওনাকে দেখে না হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়লো। আমার মাও না ওনার মতো এক হাত ঘোমটা আর কপালে মস্ত বড় চাঁদের মতো সিঁদুরের টিপ। জানেন আমার মাকে দেখে মনে হতো এরা সাক্ষাৎ দেবী। সব মাই তো দেবী,
হ্যাঁ একেবারে ঠিক বলেছেন। চলুন, আপনাকে আমি মা বানাই। না না, মানে আপনাকে যদি আমি মা বলে ডাকি তাহলে আপত্তি আছে? মা বলে ডাকার কোনো প্রয়োজন নেই, মনে মনে মা ভাবলেই হবে। সে তো নিশ্চয়ই না। এ কি? আমি কাকে দেখছি? কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? ওকে দেখে আপনি এমন করছেন কেন? ও তো আমার বোন শিউলি। আপনার নিজের বোন না কুলে বাবা? এর মশাই কি আবার তাবার বলছেন? ও তো আমাদের মায়ের পেটের আপন বোন। কিন্তু ও যে অবিকল, আবার মুন্নির মতো দেখতে। মুন্নিকে? আমার একমাত্র আদরের ছোট বোন মুন্নি। আমার সবটুকু ভালোবাসা আমি তার জন্য জমিয়ে রাখতাম। রোজ রাতে এই বুকটায় মাথা রেখে সে ঘুমতো, কিন্তু সেই বুকটা আজ খালি হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে এক চড়কের মেলায় আমার বোন মুন্নি হারিয়ে গেছে। তাই তো তোমার মুখের মাঝে আমার মুন্নির ছায়া খুঁজে পেয়ে ভাবলাম তুমি হয়তো আবার সেই হারিয়ে যাওয়া মুন্নি। তুই কি পারিস না রে বোন? তুই কি পারিস না সেই আবার হারিয়ে যাওয়া মুন্নি হয়ে আবার সারা জীবনের কষ্টটাকে লাঘব করে দিতে? বললা রে বললে তুই পারিস না? নিশ্চয়ই পারবো দাদা। আজ থেকে মনে করো আমি তোমার সেই মুন্নি। মুন্নি, আমার মুন্নি, দাদা মুন্নি, দাদা আমার মুন্নি। দাদা মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। মুন্নি, আমার মুন্নি। সুদর্শন বাবু, ওকে এমনি করছেন কেন? সরি, আমি সেদিন আপনাকে চিনতে ভুল করেছিলাম। সত্যি মনে হচ্ছে আপনি একটা ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ কিনা জানি না, তবে একজন প্রকৃত মানুষ হয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের পাশে? হ্যাঁ, আপনাদের পাশে। আপনি তো জানেন সিদ্ধান্ত বাবু, কাকা যে কবে ফিরবে তার কোনো ঠিক নেই। এদিকে কারখানার অবস্থা প্রায় টালমাটাল। এই অবস্থায় একমাত্র আপনি পারেন কোম্পানি টাকা বাঁচাতে। তাই আমি চাই এই কোম্পানির মাথায় বসে আমি জেনারেল ম্যানেজার হয়ে কোম্পানিকে আপনি বাঁচান সিদ্ধান্ত বাবু। কি বলছেন আপনি? আপনি কোনো চিন্তা করবেন না, মানে আইনি কাগজপত্র যা করার সব আমি করে নেবো। আপনি শুধু প্লিজ আর কোনো কিন্তু করবেন না। কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে আপনার প্রথম কাজ হবে এই আপনার ঘরে এই জয়ন্তর একটা চাকরির ব্যবস্থা করা। এই জয়ন্তকে চাকরি দিলে সবাই যদি প্লিজ দাদা, তুমি আর অমত করো না দাদা। আমার এই বেকার জীবনে একটা চাকরির বড় প্রয়োজন দাদা। আর এই চাকরিটা পেয়ে গেলে তুমি দেখো আমার আর উর্মির সম্পর্কটা টিকে যেতে পারে দাদা। আরে সবাই যদি বলে আমি স্বজন পোষণ করছি। বলুক না, ভাইদের সুখের জন্য এরকম একটু অপবাদ সহ্য করে তাতে কি হয়েছে? মধুরা, দুহাই দাদা, এই সংসারটাকে বাঁচাতে তোমার এই সামান্য সততা তুমি বিসর্জন দাদা। প্লিজ দাদা, প্লিজ। বেশ, আমি তোদের কথাই মেনে নিলাম। আজ আমার যে কি আনন্দ হচ্ছে দাদা। আর আমি বেকার থাকবো না। এবার আমি চাকরি পাবো দাদা, চাকরি পাবো। উর্মি, তুমি শুনতে পাচ্ছ উর্মি? এবার থেকে আমি আর বেকার থাকবো না। এবার থেকে আমি চাকরি পাবো, চাকরি পাবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। সত্যি আপনি একটা সত্যি ভালো মনের মানুষ। আপনার জন্য শুধু আমার সংসারটাই বাঁচেনি, আমার ভাইটাও চরম অশান্তির হাত থেকে বেঁচে গেল। বাঁচেনি রে শালা হারামি বাচ্চা সিদ্ধান্ত সরকার, বরং তোর গোটা পরিবারটাকে মরণের দিকে কয়েক পায়ে দিয়ে দিলাম। কি ভাবছেন সুদর্শন বাবু? না কিছু না। আসলে কি হয়েছে জানেন? আসলে কি হয়েছে মানে আমার অসুস্থ ভাইটাকে বাড়িতে একা রেখে এসেছি তো, তাই হঠাৎ ওর জন্য মনটা কেমন করে জানেন। ডাক্তারবাবু 24 ঘন্টা ওকে দেখাশোনার জন্য একটা নার্স রাখতে বলেছে,
কিন্তু আমার বাড়িতে পড়ে থাকবে এমন ভালো নাচ শিখে আরে পারে নার্সের জন্য আপনি ভাববেন না সুদর্শন বাবু, আমার বোন শিউলি হ্যাঁ। নার্সিং কোর্স করেছে। আচ্ছা। আপনি চাইলে আপনার ভাইকে আরে, আমি তো এটাই চেয়েছিলাম। না মানে আপনার বোন শিউলি মানে আমার মুন্নি যদি এই দায়িত্বটা নেয় আমার তো কোনো চিন্তাই থাকবে না সিদ্ধার্থ বাবু। তা কিরে মুন্নি, আমার ভাইয়ের দায়িত্বটা তুই নিবি তো? নিশ্চয়ই নেব দাদা, আপনি বললে। চুপ! মারবো একজন। আরে দাদা, আরে তুই আমাকে দাদা বলে ডেকেছিস না? দাদাকে কেউ আপনি বলে, তুমি বলে ডাকবি, বুঝেছিস? তুমি এ পাগলি রে। সিদ্ধান্ত বাবু, তাহলে ওই কোথায় রইলো না, আপনি আজকে অফিসে গিয়ে আচ্ছা। কাজটা বুঝে নিন। আচ্ছা আচ্ছা, বলি আমি আসি, কেমন? সে কি? এখনই চলে যাবেন? অন্তত একটু মিষ্টি জল খেয়ে যান। আজ নয় বৌদি, এই অন্য একদিন। তাছাড়া এই বাড়ির সাথে যখন আমার একটা আত্মার সম্পর্ক হয়েই গেল, তখন তো এ বাড়িতে আমি মাঝে মাঝেই আসবো। তখন না হয় আপনার হাতের রান্না আমি খেয়ে যাব, কেমন? আজ আমি বিশ্বকর্মা হয়ে লক্ষিন্দরের লোহার বাসর ঘরের মতো সিদ্ধান্ত সরকারের সুখের ঘরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আমি একদিন কাল সাপ করে সবল মারবো, সবল। আসি, কেমন? এই বদি, ভালো থাকেন। এই সিদ্ধান্ত বাবু, আসি। আসবেন। অদ্ভুত মানুষ একটা, কত সহজে সবাইকে আপন করে নিল। আর সেদিন এই মানুষটাকে আমি কতই না কটু কথা বলেছি, কতই না দুঃখ দিয়েছি। আজ আজ মনে হচ্ছে সত্যি সত্যি একটা ভালো মনের মানুষ। আমি তাহলে অফিসে যাচ্ছি মধুরা, তুমি জয়ন্তকে বলে দাও সে সমস্ত বায়োডাটা নিয়ে আমার সঙ্গে দেখা করে, কেমন? চলি। আজ আমার কি আনন্দ, ঠাকুর আমার মুখ রেখেছেন ঠাকুরজি। আর তাই তো আজ আমার অশান্তি সংসারে শান্তি জোয়ার বয়ে গিয়েছে। তোমার দাদা পদোন্নতি হয়েছে, মিঠু ঠাকুর চাকরি পেয়ে যাবে। এবার তোমার বিয়েটা দিতে পারলেই। খবরদার মোদি, আমি কিন্তু এখন কিছুতে বিয়ে করবো না। ও মা, তাই নাকি? তাহলে ডুবে ডুবে জল খাচ্ছ কেন? কি আমি ডুবে ডুবে জল খাচ্ছি? একদম আজে বাজে কথা বলছি। কি আজে বাজে কথা বলছি? আমি বুঝো ইন্দ্রের সাথে তোমার গোপন ব্যাপারটা জানি না, তবে তোমাদের মধ্যে একটু মান অভিমানের পালা চলছে। এবারে একটু তুমি মিটিয়ে নাও ঠাকুরজি, বুঝলে? মিটিয়ে নাও। ইরি সর্বনাশ, এ তো দেখছি একবারে পাক্কা গোয়েন্দা গিন্নি। আমার মন দেওয়া নেওয়ার আগে বৌদি আমার সব জেনে বসে আছে। তবে বৌদি যখন আমাকে সাহস দিয়েছে, তখন আর আমি কিছুতেই পিছিয়ে থাকবো না। এইবার ইন্দ্রদা এলে আজ আমি তাকে বলবো। উর্মি, উর্মি, আশ্চর্য তো, কি এমন হলো যে এখন আমায় আসার জন্য ফোন করে? ও সরি, আমি জানতাম না যে তুমি এখানে আছো। উর্মি, আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি ছোট বৌদি যখন সাড়া দিচ্ছে না, তখন নিশ্চয়ই কাছে পিঠে কোথাও নেই। আর 13 বার তোমাকে ফোন করেছি, বলি সেটা না একটু দেরি। আমি আমার বোনের কাছ থেকেই জেনে নেবো। বাবা, এখনো দেখছি আমার উপর এত অভিমান। তোমার উপর আমি অভিমান করতে যাবো কেন শিউলি? অভিমান তো মনের মানুষ, কাছের মানুষের উপর করা যায়, কিন্তু তুমি তো আমার কাছের মানুষ নও শিউলি। আজ আমি স্বীকার করছি যে সেদিন তোমার ডাকে সাড়া না দিয়ে আমি মস্ত বড় ভুল করেছি। থাক থাক শিউলি, থাক। তোমার সিদ্ধান্ত নেওয়ার আগেই আমি অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? বলি তুমি কি কাউকে অন্য কাউকে বিয়ে করবে নাকি? অফকোর্স, কে আমায় পাত্তা দেবে না দেবে তার জন্য তো সারাটা জীবন ওয়েট করলে আমায় চলবে না। তাই একটা সুন্দরী মেয়ে দেখে একেবারে বিয়ের ডেটটাই ফিক্সড করে ফেললাম। এই এই বলি তুমি কাকে বিয়ে করবে শুনি? আর কেই বা তোমার গলায় মালা পরাতে আসে আমিও দেখবো। যদি না আমি তার হাত দুটোকে একবারে মুচড়ে ভেঙে দিয়েছি তো। ওরে বাবা, এ তো দেখছি বড্ড দোষী মেয়ে, বলে কিনা আমার বইয়ের হাত মুড়িয়ে ভেঙে দেবে। আরে বিয়েটাও দেখছি তুমি সুষ্ঠুভাবে করতে দেবে না। হ্যাঁ দেবই তো। আর তবুও যদি তুমি আমার কথা না শোনো, তাহলে তোমার বিয়ের মণ্ডপে একবারে বিষ খেয়ে। শিউলি, তাহলে তাহলে সেই বিষের অর্ধেক ভাগ আমাকেও তুমি দিও শিউলি। কি বললে তুমি? হ্যাঁ, বাঁচতে হয়ে একসাথে বাঁচবো, মরলেও একসাথেই মরবো। ইন্দ্রদা, তুমি আমাকে অস্বীকার করলো, সারাটা জীবন আমি একলাই কাটিয়ে দেবো শিউলি। তবুও তুমি ছাড়া এই জীবনে চেয়ে আমি কাউকে গ্রহণ করতে পারবো না শিউলি। ইন্দ্রদা, তুমি আমাকে এত ভালোবাসো, অথচ সেদিন আমি তোমাকে কতই না আঘাত দিয়েছি। তবুও আমার বিশ্বাস ছিল তুমি আমার জীবনে ফিরে আসবে, কারণ তুমি মুখ ফুটে না বললেও তোমার চোখের ভাষায় আমি বুঝে নিয়েছিলাম
তুমিও আমায় ভালোবাসো চিগলি? তাই বুঝি? তাহলে বলো তো কে আগে ভালোবেসেছে? তুমি। না 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 তুমি। মোটেও না, তুমি। আমি তো বলছি তুমি। তুমি